সৈয়দ বাড়ি থেকে আসা বড় মাইক্রোটা একদম সোজা এসে থামলো ক্লাবের সামনে। সাথে সাথে নাসির এগিয়ে গেলেন, সাথে তার বড় বোনের স্বামী ওয়াসিফ, শওকত আর সাইফুলও ছিলেন সেখানে। ততক্ষণে গাড়ির দরজা খুলে একে একে বের হলো সকলে। বড়দের কুশলাদি বিনিময়ের মাঝে তুষি হা করে দেখছিল চারদিক। এসব চকমকে জমকালো পার্টি টার্টি ওর জীবনে প্রথম, একেবারে চোখ ধাঁধানো ব্যাপার স্যাপার। সারা জীবন এসব দূর থেকে দেখেছে, কখনো কোনো ক্লাবের ভেতরে ঢোকার সাহসও হয়নি। কোনোদিন ভেবেছিল ওর জীবনেও ঘটবে এসব। তুষির ধ্যান ছুটল পাশ থেকে আসা পুরুষালী আওয়াজে। উঁচু বিল্ডিং হতে চোখ এনে ফিরে চাইল সে। অয়ন হাসে, হাতটা পেতে বলে, এসো। তুষির মুখে অস্বস্তির একটা লম্বা তাক পড়ল। হাতটা ধরবে না ভাবলেও ইউসা হতে দিল না এবার। চট করে তুষির হাতটা তুলে অয়নের হাতে ধরিয়ে দিয়ে বলল, অয়ন ভাই, ওকে তোমার সাথে সাথে রাখো। আসলে আইরিন আপু কেমন জানোই তো। বলতে বলতে মেয়েটা একবার দেখলো গাড়ি পার্ক করে সদ্য হাজির হওয়া স্বার্থর পানে। তক্ষুনি ভেতর হতে সেখানে ছুটে এলো আইরিন। কোনো দিকে না চেয়ে সোজা গিয়ে থামলো ও পাশে স্বার্থর সামনে। খুব উৎসাহিত হয়ে বলল, এসেছো তুমি? আমি কখন থেকে অপেক্ষা করছিলাম। এ মা, কালো কোট কেন? আমি সাদা কোটের কথা বলেছিলাম স্বার্থ। ইউসা চোখ কপালে তুলে বলল, স্বার্থ ভাইয়াকে নাম ধরে ডাকছে। অয়ন বলল, তো ওর উঠবি ও ডাকবে না? আমিও তো চাই তুষি আমাকে এভাবে ডাকুক। কি তুষি ডাকবে না? তুষি চুপ করে থাকে। ইউসা আগ বাড়িয়ে বলল, ডাকবে তো, কেন ডাকবে না? একটু সময় দাও। ও তো আইরিন আপুর মতো এত ফাস্ট না। সময় দিয়েই যাচ্ছি। ম্যাডামের যে কবে একটু দয়া হবে কে জানে। তুষির কান কথার দিকে রইলেও চোখটা স্বার্থ আর আইরিনের ওপর। মেয়েটা অতি খুশিতে এখনো খেয়াল করেনি তুষির পরনেও সাদা গাউন। নিজের মতো আহ্লাদে নেতিয়ে পড়ে বলল, তুমি আমার একটা কথাও শোনো না। আচ্ছা ছাড়ো, কেমন লাগছে আমায়? সফেদ গাউনের দুপাশটা ধরে একবার নেড়েচেড়ে দেখালো আইরিন। স্বার্থ কপালের সাথে ভ্রু কুঁচকে চেয়ে রইল। তক্ষুনি ওর পকেটে গুজে রাখা হাতের বাহুতে হাতটা গলিয়ে দিল আইরিন। চলো ভেতরে যাই, তোমাকে আমার বন্ধুদের সাথে আলাপ করাবো। তুষির মুখ অমনি কালো হয়ে গেল, শরীর মুচড়ে উঠল, ফুঁসে ওঠা অধিকার বোধের দরুন। ডাইনিটা এভাবে ওনার বাহু ঝাপটে ধরেছে। তুষির মন চাইল এক ছুটে গিয়ে ছাড়িয়ে দিতে, দুহাতে আইরিনকে ধাক্কা দিয়ে ফেলতে মাটির ওপর। অথচ কাতর চাহনির ফাঁক গলে মেয়েটা দেখলই না আরো দুটো তপ্ত চোখের আগুন অয়নের হাতের মুঠোয় থাকা তুষির হাতটা, অয়নের 3টে আঙ্গুল দিয়ে চেপে রাখা সেটা। সব মিলিয়ে চোয়াল শক্ত করে আইরিনের সাথে ভেতরে ঢুকে গেল স্বার্থ। তুষি কষ্ট পেল, বুক জ্বলে গেল তার। সাদা গাউন আর কালো কোট পরা একজোড়া কপতির প্রস্থান শূন্য চোখে দেখলো কিছু পল। পরপরই রাগে নিজের উপর বিতৃষ্ণা ধরল ভীষণ। কেন পরলো ও স্বার্থ দেয়া জামা? সেই তো ঠিকই আইরিনের হাত পেঁচিয়ে চলে গেলেন উনি। তাহলে ও কেন পড়লো? কেন আজ জামাটা রেখে আসতে পারলো না? কেন ও আবার স্বার্থর প্রতি দুর্বলতা প্রকাশ করে নিজেকে এমন ছোট করে ফেললো? অয়ন হাতে টান বসায় তখনই। কি হলো, চলো। ততক্ষণে বড়রা ভেতরে চলে গিয়েছে। তুষি হাত ছাড়াতে গেলেই ও বলল, থাক না, কাপলদের এভাবেই এন্ট্রি নিতে হয়। তুষি আর তর্কে গেল না। মনে হলো ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে। শুধু পাশ ফিরে মেজাজ খারাপ করে এক পল দেখলো ইউসাকে। মলিন চোখে হাসলো ইউসা, বলল, আমাকে পরে দেখো, চলো তো এবার। আইরিন আর স্বার্থ ঢুকতেই ওপর থেকে বেলি ফুলের পাপড়ির বৃষ্টি হয়। এটা আগে থেকে বলাই ছিল ক্লাবের কর্তৃপক্ষের কাছে। মাত্রাতিরিক্ত ফর্সা মেয়েটার ঠোঁটের হাসি আর সুদর্শন খেতাবে এগিয়ে থাকা বলিষ্ঠ গড়নের যুবক সবার মনোযোগ কেড়ে নিল। হাসি হাসি মুখ করে চেয়ে রইল সকলে। স্বার্থের মেজাজ প্রচন্ড খারাপ। মুখে হাসি তো দূর, একটু শিথিলতা অবধি নেই। আইরিন বাহু পেঁচিয়ে রাখলেও ওর চোখে অয়নের ওই 3 আঙ্গুল দিয়ে তুষির হাত ধরে রাখার দৃশ্যই ভেসে গেল শুধু। আইরিন বলল, চলুন, আমার বন্ধুরা ওই দিকটায় আছে। ওরা আপনাকে দেখার জন্য ভীষণ এক্সাইটেড। ওদের এখানে আসতে বলো। আমি কারো কাছে যেচে আলাপ করতে যাই না, আমার কাছে সবাই আসে। আইরিন রাগ করলো না, হাসলো উল্টে। মনে মনে বলল, আপনার এই অ্যাটিটিউডেই আমি প্রথম মরেছিলাম স্বার্থ। তারপর থেকে একটু একটু করেই আমাকে মারছেন আপনি। মুখে বলল, আচ্ছা ডেকে নিয়ে আসছি। স্বার্থ দাঁড়িয়ে রইল। হুট করে একজন পাশ থেকে বলল, ওয়াও, এ তো দেখছি আরো একটা কাপল। অমনি চকিত ফিরে চাইল সে। অয়ন আর তুষি আসছে। সেই একই থিমে ধবধবে গাউন পরিহিতা মেয়েটার পাশে সুতনু অয়ন হাত ধরে এগোচ্ছে। ফুলের বৃষ্টি তখনও
থাকায় ওদের গায়েও পড়ল কিছু কিছু। আশপাশ থেকে চাপা গুঞ্জনে দুজন দু একটা শব্দে নাইস কাপুল, কি দারুণ মানিয়েছে শুনতে পেল সার্থ। গায়ের চামড়া সহ পুড়ে গেল তার। একবার কটমট করে দুজনকে দেখে সেখান থেকে গজগজে চিত্তে সরে গেল সে। মিন্তো ভেতরে এসে দেখলো চারদিকে শুধু জোড়া জোড়া সবাই। বড়দেরও কেউ আছে, মাঝবয়সীদেরও কেউ না কেউ আছে। ও দীর্ঘশ্বাস ফেলে বলল, সবার একটা করে কাপল আছে, শুধু আমার আর তোর নেই। আমরা হলাম এই বিরিয়ানির মতো পার্টিতে এলাচের মতো বেমানান। ইউসা নাক্কুসকে বলল, তুই কোন ক্লাসে পড়িস? এই বয়সে কাপলের কি বুঝিস তুই? মিন্তো বুক ফুলিয়ে বলল, আমি ক্লাস 9-এ পড়ি। আমার গোঁফ উঠেছে, দুদিন পর দাড়ি উঠবে। তুই সবসময় আমাকে বাচ্চা বানিয়ে দিবি না। এবার কোচিংয়ে একটা মেয়ে আমাকে লাভ লেটার দিয়েছে জানিস? কি, তোর মতো ফেলুদাকে চিঠি দিয়েছে? ইয়াক, এই মেয়ের পছন্দ দেখে আমার মরে যেতে ইচ্ছে করছে। তো যা না, গিয়ে ওই পুলে ঝাঁপ দে, ওখানে পড়লে মনে হয় না বাঁচবি। ইউসা ওর আঙ্গুল মেপে ফিরে তাকালো। ওই কোণে একটা টলটলে সুইমিং পুল আছে, পানির রং কালো, নিচে কালো টাইলস থাকায় দেখতে ভুতুড়ে বেশ। পাশে আবার ছোট্ট বিলবোর্ডে লেখা, 8 ফুট গভীর জল, সাঁতার না জানলে দূরে থাকুন। ইউসার নাম ধরে মা ডাকলেন তখনই। মিন্টোকে নিয়েই এগোলো সে। এদিকে অয়ন তুষিকে ছাড়ছে না, একদম সাথে নিয়ে হাঁটছে, আলাপ করাচ্ছে এর ওর সাথে। তুষির আর ভালো লাগছে না এসব, বিশেষ করে অয়ন যখন বলছে ওর হবু বউ অস্বস্তিতে মুচড়ে উঠছে ভেতরটা। ও আস্তে আস্তে করে বলল, অয়ন ভাই এবার হাতটা ছাড়ুন। তুষি, আমি ধরলেই তুমি এমন ইরিটেট ফিল করো কেন? আমার ভালো লাগছে না। অয়ন দাঁড়িয়ে গেল। এখন তো এটা বললে হবে না তুষি, আমাদের বিয়ে ঠিক হয়েছে। আজ পার্টির পরে এঙ্গেজমেন্টের তারিখ পড়বে। অফিসিয়ালি আমার বাগদত্তা তুমি। আমি তোমার হাত ধরবো না তো কি অন্য কেউ ধরবে? তুষি খেয়াল করলো অয়নের কথা বলার ভঙ্গিমা অন্যরকম, চোখ দুটো জ্বলছে, শক্ত হচ্ছে মুখের পেশি, ধরে রাখা হাতটা আঙ্গুল দাবিয়ে দিচ্ছে আরো। এই রূপ অচেনা তার। ও ভ্রুকুসকে বলল, আপনার কি রাগ হচ্ছে আমার উপর? মুহূর্তেই অয়ন হেসে ফেলল, বলল, তোমার ওপর আমার রাগ হবে? ধ্যাত, আচ্ছা শোনো, এমন করতে নেই, থাকো না আমার সাথে, চলো তোমাকে আঙ্কেলদের ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিই, ওনারা তো তোমাকে তেমন করে চেনেই না। জুস বারে একটা টুলের ওপর বসেছিল সার্থ, হাতে জুসের গ্লাসটা টেবিলের ওপর ঘোরাতে ঘোরাতে তার ঠান্ডা নির্লিপ্ত চোখ এই দিকেই আটকে। তখনই আইরিন এসে বলল, আপনার আইস লাগবে? লাগলে আমি নিতে পারবো। আমি দিয়ে দেই। উত্তর দেয় না সার্থ। আইরিন খেয়াল করলো ওর চোখ অন্য কোথাও। ওহ, নিশ্চয়ই তুষিকে দেখছে। এই বস্তিটার কথা তো ওর মাথাতেই ছিল না। কি পরে এসেছে আজ? মল থেকে কি কিনলো? দেখা হয়নি তো। আইরিন সাথে সাথে ঘুরে তাকালো ওদিকে। অমনি প্রকাণ্ড বাজ পড়ল মাথায়। সে ছাড়া গোটা কালোয় ছেয়ে যাওয়া পার্টির মাঝে তুষি সাদা গোলাপের মতো ফুটে আছে। ও আর্তনাদ করে বলল, এ কি, ও হোয়াইট পরেছে কেন? আমি বারবার বলেছিলাম এটা আমাদের থিম। ও কোন সাহসে পড়লো? আইরিন তেড়ে যেতে নিলে সার্থ হাতটা টেনে ধরলো, গর্জন ছুড়ল তপ্ত চোখে, চুপ করে বসে থাকো। কিন্তু ও, এখন ওকে একটাও কথা শোনালে এই সুস্থ পার্টি আমি অসুস্থ বানিয়ে দেবো আইরিন, সো কিপ ইওর মাউথ কমপ্লিটলি শাট। আইরিন থম মেরে গেল, বলল, গাউনটা কি আপনি ওকে দিয়েছেন? তাতে তোমার কোনো অসুবিধা? আমার টাকায় আমি কাকে কি দেব, ইটস ডেফিনেটলি মাই চয়েস। তুমি যে সবার সামনে আমাকে নাম ধরে তুমি তুমি করে আহ্লাদ করছো, এটুকুতেই শান্ত থাকো, এর বেশি গভীরে যেও না। কিন্তু এভাবে আমার আনন্দটা ভেস্তে না দিলেই পারতেন, এটা কথা ছিল না। পার্টি রাখা হবে, সেখানে বিয়ের অ্যানাউন্সমেন্টও হবে, এটাও কি কথা ছিল? তাও হচ্ছে। কিছু বলেছি এ বিষয়ে? আইরিন আর কথা খুঁজে পেল না, মুখ কালো করে বসে রইল। তবে ভেতর ভেতর তুষির প্রতি চাপা রাগটা গাঢ় হলো আরো। খুব সেজে গুজে আসা হয়েছে না, একটা সুযোগ আসুক শুধু, সবার সামনে এমন নাস্তানাবুদ করবে, কেঁদে কুল পাবে না।